পরীক্ষা কিন্তু আর কয়েকদিন বাকি, এখন শুধুমাত্র রিভিশন করার টাইম। তো আজকে আমরা গ্যাসের চাপ এই চ্যাপ্টারটা যতটা সম্ভব কম সময়ে রিভিশন করব। ভিডিওর শেষে আমরা কিছু টিপস আলোচনা করব, যেগুলোর সাহায্যে তোমরা জানো এই চ্যাপ্টার থেকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম অঙ্ক পড়ে, সেই অঙ্কগুলো যাতে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারো তার জন্য কিছু টিপস আলোচনা করব। আর শেষে কিছু সাজেশনও দেবো আমরা, যার অ্যান্সার এবং কোশ্চেন আমি আমার টেলিগ্রামে পিডিএফ তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও। তো চলো শুরু করা যাক। তোমরা জানো গ্যাসের চাপ, একটা আবদ্ধ পাত্রে যখন গ্যাস থাকে তার অণুগুলো পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা গ্যাসের চাপ বলি। তো কি বলা হয়, এফ বাই এ বা প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে সেটাকে হচ্ছে কি গ্যাসের চাপ বলা হয়। গ্যাসের চাপের একক গুলো আমাদের মনে রাখতে হবে, যেমন এটিএম, সিএম অফ এইচজি, এমএম অফ এইচজি, নিউটন পার মিটার স্কয়ার। আর নিউটন পার মিটার স্কয়ারকেই কিন্তু পাস্কাল বলা হয়, পাস্কালকে শর্টে পিএ লেখা হয়, পাস্কাল। ভ্যালুগুলো যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করবে। 1 এটিএম সমান 76 যদি সেমি হয়, মিমি হলে 760, আর নিউটন পার মিটার স্কয়ার হলে 1.013 × 10⁵। ওকে, গ্যাসের চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটাকে হচ্ছে আমরা ম্যানোমিটার বলি। ওকে, এবার এখানে আমরা জানি কিছু সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট সূত্র। আমি প্রথমেই বলেছি যে যে উষ্ণতা কোথায় স্থির, ভর কোথায় স্থির, আর কি না চাপ কোথায় স্থির, এইটা আমরা কি করে মনে রাখবো। মনে রাখবে যে যখন বয়েল সূত্র, বয়েল মানে আমরা জানি যখন কিছু হচ্ছে গিয়ে গরম হয় সেটাকে আমরা হচ্ছে কি বয়েল বলি। তো মনে রাখবো বয়েল সূত্রে টি স্থির বা টেম্পারেচার হচ্ছে গিয়ে স্থির, ওকে, উষ্ণতা স্থির। চার্লসের সূত্রে মনে রাখবো যে চাপ, চার্লস চা দিয়ে শুরু, তার মানে হচ্ছে কি চাপ, এখানে হচ্ছে কি চাপ স্থির। আর মনে রাখতে হবে ভর, ভর বা এম, এটা সব জায়গাতে স্থির, বয়েল সূত্রেও স্থির আর চার্লসের সূত্রেও হচ্ছে কি স্থির। তো বয়েল সূত্র আমরা জানি চাপ এবং আয়তন হচ্ছে কি ব্যস্তানুপাতিক, যেটাকে আমরা P ভার্সেস 1/v লিখি। চার্লসের সূত্রে আমরা কি লিখি, ইকুয়েশন হচ্ছে কি VT ইকুয়ালস টু V0 1 প্লাস T বাই 273। ওকে, এই চার্লসের সূত্র থেকে একটা কোশ্চেন দেয় যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। দেখো এই চার্লসের সূত্রে যদি আমরা টেম্পারেচারকে তো যা কিছু ভ্যালু লিখতে পারি, টেম্পারেচার বলতে যে স্মল টি যেটা আছে, এই স্মল টি এর ভ্যালু যা কিছু হতে পারে, 0 থেকে পজিটিভে, 0 থেকে নেগেটিভও হতে পারে। ধরো কমাতে কমাতে আমি যদি টি সমান -273 লিখি, তো বসিয়েই দেখো যদি -273 লিখি তাহলে দেখো ভ্যালু আসছে V2 ইকুয়ালস টু V0 1 মাইনাস 273/273। এটা 1 1 1 সমান 0, তার মানে আলটিমেটলি 0। দেখতে পাচ্ছি এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতায় গ্যাসের ভি বলতে কি আয়তন, কোনো আয়তনই থাকছে না, আয়তন শূন্য হয়ে যাচ্ছে। ওকে, এবার এই যে পরম শূন্য, একেই হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা বলা হয়, ঠিক আছে। একে হচ্ছে কি আমরা কি বলতে পারি, 0 কেলভিন, যেটা হচ্ছে কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলছি, সেটাকে হচ্ছে কি আমরা আবার জানি 0 কেলভিনও বলতে পারি। আমরা জানি কেলভিনের সঙ্গে ডিগ্রি সেন্টিগ্রেডের যে সম্পর্ক হয়, যে কি ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করলে যেটা আমরা পাই সেটাই হচ্ছে কি কেলভিন। ওকে, আর এই কেলভিনের পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রকে আরেকভাবে লেখা যেতে পারে। এখানে আমরা কেমন ভাবে লিখি না V ভার্সেস T। তো সহজে তোমরা মনে রাখবে এটা, যদি চার্লসের সূত্রকে ডিগ্রি সেন্টিগ্রেডে লিখতে হয় তাহলে হচ্ছে কি আমরা এইভাবে লিখবো, আর চার্লসের সূত্রকে যদি টেম্পারেচারকে কেলভিনে লিখতে চাই দেন হচ্ছে কি আমরা V ভার্সেস T এই হিসাবে হচ্ছে কি লিখবো। সমন্বয় সূত্র, চার্লস এবং বয়েল এই দুটোকে যদি আমি জুড়ে দিই একসঙ্গে তখন তার ইকুয়েশন কেমন হবে না P1 V1/T1। এইটা দিয়ে আমরা জানি প্রচুর অঙ্ক হচ্ছে গিয়ে থাকে। P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2। আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ আমরা জানি যে PV ইকুয়ালস টু nRT। এইখানে একটা কথা বলি যে আদর্শ গ্যাস আছে, বাস্তবে আদর্শ গ্যাস বলে কিছু হয় না,
কিন্তু যদি বাস্তব গ্যাসকে আমরা নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় রাখি তখন সে অনেকটা আদর্শ গ্যাসের মতোই বিহেভ করে। ওকে, পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা দেয় যে একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, কি লিখবো না নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ওকে, আর এই আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা আমরা জানি যে PV = nRT, যেখানে এই R হচ্ছে গিয়ে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর কিছু ভ্যালু আছে আমাদের অঙ্ক করার জন্য মুখস্থ রাখতে হবে। যদি SI তে বলি, এটা হচ্ছে কি SI তে তার ভ্যালু হচ্ছে কি 8.314 জুল মোল ইনভার্স K ইনভার্স, K ফর কেলভিন। যদি CGS এ বলি তাহলে হচ্ছে কি কিছুই নয়, আমরা জানি এখানে জুল আছে আর এখানে আর আছে, তো জুল থেকে আর কে ট্রান্সফার হচ্ছে, আমরা জানি 10⁷ গুণ হবে, তো 10⁷ গুণ হচ্ছে। আর একটা ইউনিট আছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স K ইনভার্স, এটাও কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক করার সময় কাজে লাগে, যার ভ্যালু হচ্ছে গিয়ে 0.082। ওকে, মনে রাখার সুবিধার্থে বলি সব জায়গাতেই মোল ইনভার্স K ইনভার্স, মোল ইনভার্স K ইনভার্স, মোল ইনভার্স K ইনভার্স। শুধু SI তে হলে জুল, CGS হলে আর, আর যদি অন্য একটা একক হয় সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। ওকে, আচ্ছা দেখো এই যে PV = nRT অনেক সময় তাকে চেঞ্জ করা যায় এইরকম একটা ইকুয়েশনে। এই N হচ্ছে কি আমরা জানি মোল হয়, আর তো আমরা বললাম সার্বজনীন গ্যাস ধ্রুবক, T হচ্ছে গিয়ে টেম্পারেচার, P আমাদের প্রেসার বা চাপ, V হচ্ছে গিয়ে ভলিউম বা আয়তন। এবার এই যে N আছে এই মোলকে লেখা যায় এইভাবে, এই N = আমরা লিখতে পারি W বাই হচ্ছে গিয়ে ক্যাপিটাল N, যেখানে W হচ্ছে গিয়ে গ্রাম, যে তার ভর কত, ঠিক আছে, তার ভর কত। আর এই M হচ্ছে গিয়ে যে গ্যাসটা নিয়ে আলোচনা হচ্ছে তার আণবিক ভর কত, এটা হচ্ছে গিয়ে এমনি ভর, সামথিং কিছু গ্রামে তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। আর M হচ্ছে গিয়ে আণবিক ভর, M হচ্ছে গিয়ে আণবিক ভর, এটা যে কোনো গ্যাসের জন্য ফিক্সড থাকবে, ঠিক না। ওকে, তো PV = W/m/RT, এইভাবে হচ্ছে কি ইকুয়েশন আমাদের অঙ্ক করার সময় কাজে লাগতে পারে। এবার দেখো এরপর আমাদের কিছু আণবিক স্তরে এতক্ষণ যা কিছু আমরা আলোচনা করলাম এগুলো হচ্ছে কি এক ধরনের গ্যাস, তার আলোচনা এগুলো কিনা ইন্দ্রিয় গ্রাহ্য, যেগুলো হচ্ছে কি আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি। এরপর কিছু আণবিক স্তরে গ্যাসের আচরণ দেখবো, যেমন কি এখানে কিছু সূত্র আছে যেটা আমরা কি বলি গ্যাসীয় গতীয় তত্ত্বের হচ্ছে কি স্বীকার্য। এই গতীয় তত্ত্বের স্বীকার্য কিছু আমাদের মুখস্থ রাখতে হয়, কিছু ইম্পর্টেন্ট নাম কিছু বলে রাখছি। যেমন ধরো এখানে আমরা কি বলছি না গ্যাসের যে অণুগুলো সেগুলো কি হয় না নিরেট হয়, গোলাকার হয়, বিন্দু ভর। এই বিন্দু ভরের মানে কি, বিন্দু ভর মানে হচ্ছে গিয়ে প্রায় মাসলেস, তাকেই হচ্ছে কি আমরা বিন্দু, মানে আমরা ধরে নিচ্ছি যে প্রায় ভর নেই, এই জন্য তাকে আমরা বিন্দু ভর ধরছি। এখানে বলা হয়েছে যে গ্যাসের যে গতি সেটা অনিয়মিত এবং বিরামহীন। খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা দেয় এখান থেকে, সেটা হচ্ছে কি মুক্ত পথ কি। দেখো বলছে একটা পাত্রে যখন গ্যাস রেখেছি ওই গ্যাসের অণু থাকবে, অসংখ্য অণু থাকবে, সেই অণুগুলো সবসময় আমরা জানি যে ইতস্তত বিক্ষিপ্ত হবে, ছুটে বেড়ায়। তো দুটো অণুর মধ্যে সংঘর্ষ হবে, তো একটা অণুর সঙ্গে সংঘর্ষ হবার পর যখন আরেকটা অণুর সঙ্গে সংঘর্ষ হচ্ছে তার মাঝে যতটা পথ অতিক্রম করতে হচ্ছে কোন একটা গ্যাস পার্টিকেলকে, সেই পথটাকেই বলা হয় কি না মুক্ত পথ। আর গড় মুক্ত পথ কি, গড় মুক্ত পথ হচ্ছে গিয়ে এইভাবে যতবার সংঘর্ষ হচ্ছে প্রত্যেকবার কিছু না কিছু মুক্ত পথ অতিক্রম করেছে, সমস্ত মুক্ত পথকে যোগ করে যদি যত আমাদের সংঘর্ষ হবে সংঘর্ষ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে গড় মুক্ত পথ বেরোবে, সেটাকে আমরা বলছি না গড় মুক্ত পথ। মনে রাখতে হবে গ্যাসের যে গতিশক্তি সবসময়ের জন্য গ্যাসের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। দেখো এমনিতেও আমরা জানি গতিশক্তির ইকুয়েশন কি, হাফ mv²। গতিশক্তির ইকুয়েশন হচ্ছে গিয়ে আমরা জানি হাফ mv²। তো কোন একটা গ্যাস পার্টিকেলের m মানে ভর সেটা তো আর চেঞ্জ হয়ে যাবে না, তো চেঞ্জ যদি হয় হতে পারে v হবে। তো v আবার কখন চেঞ্জ হয় না যখন গ্যাসের উষ্ণতা বাড়ে। যদি গ্যাসের উষ্ণতা বাড়ে তখন কি হয় না ভেলোসিটি বা বেগও হচ্ছে গিয়ে বাড়তে থাকে।
আর বেগ যদি বাড়ে তাহলে টোটাল হাফ mv স্কয়ার বাড়ছে, তার মানে গতিশক্তিও বাড়ছে। সেই জন্য আমরা লিখতে পারি যে গতিশক্তি টেম্পারেচার বা উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। যে উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়বে, উষ্ণতা কমলে গতিশক্তি কমবে। ওকে, এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র বলছে যদি চাপ এবং উষ্ণতা স্থির রাখা যায়, চাপ উষ্ণতা স্থির থাকলে গ্যাসের যে আয়তন হয় সেটা তার মোল সংখ্যার সঙ্গে n ফর হচ্ছে আমরা জানি মোল সংখ্যা, তো তার মোল সংখ্যার সঙ্গে সবসময় সমানুপাতিক হয়। ওকে, গ্যাসের কিছু বেগ আছে, এই বেগগুলো তোমাদেরকে তার ভ্যালু মুখস্থ রাখতে হবে। যেমন কি না CRMS, root mean square, RMS, R for root, M for mean, S for square, root mean square বা গড় বর্গবেগের বর্গমূল, তার ভ্যালু হচ্ছে কি তোমাকে মনে রাখতে হবে রুট 3RT/m। যদি c বার বলি তো এটা অ্যাকচুয়ালি কি না গড় বেগ, এটা হচ্ছে কি আমরা বলছি কি একে বলছি গড় বেগ। এই গড় বেগের ভ্যালু হচ্ছে কি রুট 8RT/m, আর এই m হচ্ছে কি মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বাপেক্ষা মানে সবচেয়ে বেশি যে বেগ, সেটা কি না রুট 2RT/m। এইভাবে তোমাদের এই তিনটে ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। আর পরীক্ষার অনেক সময় দেয়, শর্ট কোশ্চেনে দেয় যে ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও, কে সবচেয়ে বড় কে সবচেয়ে কম। তো আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, দেখো CRMS সবচেয়ে বেশি, গ্রেটার দেন C বার, গ্রেটার দেন CM, সবচেয়ে ছোট হচ্ছে কি CM বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। ওকে, তো এগুলো গেল হচ্ছে গিয়ে এই টপিক থেকে প্রায় সবকিছু আমি তোমাদের বলে দিয়েছি, কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক এখনো বাকি আছে, সেটা হচ্ছে কি না এখানে কিছু গ্রাফ আছে, লেখচিত্র আছে, পি এর সঙ্গে ভি এর, পি এর সঙ্গে টি এর, বা কখনো ভি এর সঙ্গে টি এর, ভি এর সঙ্গে এন এর, বা কখনো পিভি এর সঙ্গে ভি এর, এরকম অনেক রকমের গ্রাফ আছে। তো সেই গ্রাফ গুলো হচ্ছে কি আমরা দেখবো। ওকে, তো চলো আমরা গ্রাফ গুলো আঁকি। দেখো গ্রাফ গুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি মনে রাখার সুবিধা করার জন্য। ওকে, দেখো আমরা মেনলি তিনটে সূত্র আমরা বলেছিলাম, একটা হচ্ছে কি বয়েলস ল, একটা হচ্ছে কি চার্লস ল, অ্যাভোগাড্রো, বাকি ছিল অবশ্যই চার্লস আর বয়েলের সমন্বয় সূত্রও ছিল আমরা জানি। তো দেখো বয়েল থেকে তিন রকমের গ্রাফ সাধারণত আমাদের দেয়। একটা হচ্ছে কি পি ভার্সাস ভি গ্রাফ, যেখানে পি হচ্ছে কি চাপ, ভি হচ্ছে কি আয়তন, এটা সবচেয়ে বেশি, বয়েলের সূত্রটাই হচ্ছে কি এইটা। ওকে, তো এই গ্রাফটা কেমন হয় দেখতে পাচ্ছ, কেমন হবে আমি এঁকেছি, এইভাবে হচ্ছে গ্রাফটা তোমাকে আঁকতে হবে। আর এটার নাম কি, এটা হচ্ছে কি সমপরাবৃত্তাকার রেখা। তো এই গ্রাফটা কি হয় যদি দেয় পরীক্ষায় যে বয়েলস সূত্রে পি ভার্সাস ভি গ্রাফ কেমন হয়, তা তোমাকে লিখতে হবে সমপরাবৃত্তাকার। আবার এই গ্রাফটাকে সমষ্ণ লেখো, মানে ফুল গ্রাফটাকে সমষ্ণ লেখো বা সমষ্ণ লেখচিত্র বলা হয়। বয়েল থেকে আর কি কি গ্রাফ দিতে পারে না পিভি ভার্সাস পি গ্রাফ, পিভি একসঙ্গে, ঠিক আছে, ভার্সাস পি গ্রাফ দেখতে পাচ্ছ কেমন হয় না, এটা একটা পি যে অক্ষটা আছে, পি অক্ষের সমান্তরাল রেখা। দেখো যে গ্রাফটা হয়েছে এটা কি পি অক্ষের সঙ্গে সমান্তরাল, তাই কি মনে রাখার সুবিধার্থে আমরা বলতে পারি পি অক্ষের সঙ্গে সমান্তরাল রেখা বা সরল রেখা। আরেকটা গ্রাফ কেমন দেয় না পি ভার্সাস 1/ভি, বা উল্টোটা করে দেয় ভি ভার্সাস 1/পি। তো গ্রাফ একই রকমই হবে। এটা কি না মূল বিন্দুগামী সরলরেখা। এই যে এটা মূল বিন্দু আমরা জানি, এটাকে বলবো মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, নেক্সট আসছি চার্লস। চার্লস আমরা দু রকম সূত্রই বলেছিলাম, যদি ডিগ্রি সেন্টিগ্রেড বলি তখন একরকম, আর যদি কেলভিন দিয়ে বলি তখন একরকম। যদি ডিগ্রি সেন্টিগ্রেড হয় ধরো ভি ভার্সাস টি বাট স্মল টি, এবং এটাকে আমরা লিখছি কিনা ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন গ্রাফ কিন্তু এইরকম হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে এর যখন 0 ডিগ্রি হয় তখন কিন্তু ভি 0 হয়ে যায় না। ভি 0 হয় কখন না যখন টিটা -273 হয়। তাই এত দূর পর্যন্ত তোমাকে ডট ডট করে ওই -273 নিয়ে এসে মিলে দিতে হবে, না হলে কিন্তু গ্রাফটা ভুল হয়ে যায়। খুব ভালো করে কিন্তু এই গ্রাফটা প্র্যাকটিস করবে। ওকে, আর যদি ভি ভার্সাস ক্যাপিটাল টি হয়, ক্যাপিটাল টি কিসে আমরা জানি কেলভিনে, তখন কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। অ্যাভোগাড্রো এটাও হচ্ছে কি না ভি ভার্সাস এন, এবং এর সূত্রটা কেমন ছিল না ভি
ভ্যারেজাস এন সমান প্রপোর্শনাল হয়, তাহলে কি না এটাও হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী সরলরেখা। দেখো আমরা বলেছিলাম যে কিছু সাজেশন দেব, এই সাজেশনে অনেক কোশ্চেন থাকবে, মিনিমাম কিছু কোশ্চেন তো আমরা বলবো অবশ্যই 15-20টার মতো কোশ্চেন। আমি এখানে আপাতত কিছু টপিক লিখেছি, এই টপিকগুলো আপাতত মনে হচ্ছে যে হ্যাঁ ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি কিছু কোশ্চেন 15-20টার মতো কোশ্চেন, তার সঙ্গে আরো 7-8টা মতো ম্যাথ মানে তোমাদের নিউমেরিক্যাল কোশ্চেন বা প্রবলেম গুলো আমি তোমাদের হচ্ছে গিয়ে পিডিএফ দিয়ে দেবো, এবং তার সঙ্গে অ্যান্সারও পিডিএফ দিয়ে দেবো। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি লিংক দিয়ে দিচ্ছি এই ডেসক্রিপশনে, তোমরা সেখানে গিয়ে তার পিডিএফ পেয়ে যাবে। ওকে, আর এখানে যা কিছু আছে গড় মুক্ত পথ বলো, বয়েল চাল, সমানের সূত্র বলো, ম্যানোমিটার বলো, পিভি ইকুয়ালস টু এনআরটি বলো, সবগুলোই কিন্তু আমরা এর আগে বলেছি। কিছু টিপস দেবো বলেছিলাম। দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে মিনিমাম 2টো মতো অঙ্ক তো থাকবেই থাকবে। আর এই যে অঙ্কটা থাকে, এই যে 2টো বা 3টে অঙ্ক থাকবে, তার মধ্যে বেশিরভাগ চান্স যে প্রত্যেকটা ইয়ারেই কিন্তু এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে দেওয়ার চান্স হচ্ছে সবচেয়ে বেশি। এখান থেকে প্রায় প্রত্যেকটা, বা তুমি যদি দুটো মিলিয়ে দাও বা এইখান থেকে এতটা যা কিছু আছে এইখান থেকেই হচ্ছে গিয়ে বেশিরভাগ কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে দেয়, একটা কোশ্চেন থাকবেই থাকবে। ঠিক আছে, তো আমি বলেছিলাম কিভাবে তোমরা খুব সহজে অঙ্ক করবে। তোমরা দেখবে যখন কোনো অঙ্ক থাকবে সবার আগে যতগুলো ডেটা দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, ধরো না তোমাকে দেওয়া আছে কি না গ্যাসের চাপ দেওয়া আছে, তো তুমি লিখবে এরকম যে চাপ ব্র্যাকেটে পি লিখে তার সংখ্যাটা, যেটা তোমাকে ভ্যালু আর মান দেওয়া আছে। ধরে নাও তোমাকে হচ্ছে কি টি দেওয়া আছে, যদি এরকম থাকে যে প্রথমের চাপ এত, পরের চাপ এত, তাহলে তুমি এরকম লিখবে P1 P2 এইভাবে লিখলে। যদি ধরো তোমাকে দেওয়া আছে V1 V2, তাহলে প্রথমবারে বা আয়তন এত, পরে হচ্ছে গিয়ে অন্তিম আয়তন হচ্ছে গিয়ে এত। একই রকম তুমি লিখবে প্রাথমিক আয়তন এইভাবে লিখবে। চাপের ক্ষেত্রে প্রাথমিক চাপ আয়তন লিখলে কি V1, একই রকম ভাবে অন্তিম আয়তন V2, একই রকম ভাবে টিও দেওয়া থাকবে। ধরে নাও একটা T1 হলো আর তোমাকে ধরো T2 হচ্ছে গিয়ে বার করতে বলেছে। তো সবার আগে আমি এটা একটা প্রসেসে দেখালাম, তোমাকে যে ডেটা যেমন ভাবে দেওয়া থাকবে তুমি সবার আগে সেই ডেটাগুলো হচ্ছে কি এইভাবে তুলে নেবে। যখনই তুমি এই যে P1 P2 V1 V2 বা PVT যা কিছু বা N যাই থাকবে বা আর, কারণ তোমাকে এই কোশ্চেন দিয়ে অঙ্ক দিতে পারে PV equals to nRT, বা আরেকটা কোশ্চেন বলেছিলাম, আরেকটা ইকুয়েশন বলেছিলাম PV equals to W by capital N RT। তো যখনই তুমি এই ডেটাগুলো তুলে নিবে, এইখানে যা কিছু দেখতে পাচ্ছ যে PV RT যা কিছু আছে, এইগুলো দেখলে খুব সহজে তুমি বুঝতে পারবে যে তোমাকে কোন সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, আর যখনই তুমি একবার সূত্রটা বুঝতে পারবে তখনই তুমি খুব সহজ অঙ্কটা করতে পারবে। তার সঙ্গে সঙ্গে একটা কথা, যখনই তুমি এখানে ডেটাগুলো যার ভ্যালুগুলো তুমি লিখবে, চেষ্টা করবে সবগুলো ভ্যালু হয় এসআই তে, না হয় হচ্ছে কি সিজিএস এ করে নেওয়া। এইখানে তথ্য তোলার সময় হচ্ছে কি ভ্যালুগুলো তোলার সময় তুমি করে নেবে হয় সিজিএস না এসআই। তো প্রথমে তুমি তুললেই হবে, সিজিএস এসআই করলে সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পারবে যে কোন সূত্রে করবে, সূত্রে ভ্যালুগুলো বসাবে, তোমার যেটা অ্যান্সার চেয়েছে তোমার বেরিয়ে যাবে। এবং এটা হচ্ছে সবথেকে সহজ প্রসেস। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কি আরেকটা চ্যাপ্টার এইভাবে খুব কম সময় করার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্ত।